তার ওর কথা শুনবো? উনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা। উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে সময় জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। উনি আসলে কি যে করবেন উনি নিজেও জানেন। আপনি মনে আজকেই যে সন্ধ্যায় কিছুক্ষণ আগে 5 আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই আহ্বান জানান। নির্বাচনের প্রস্তুতির জন্য 3 থেকে 4 মাসের বেশি সময় প্রয়োজন নেই বলে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি আহ্বান জানাবো যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে 5 আগস্টেই আপনারা সংসদে নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন। আপনাদের কি মতামত শুরুতেই জানতে চাই। মাসুদ কামাল, কি বলেন আপনি? 5 আগস্ট নির্বাচনের দিবস হিসেবে নির্ধারণ করাটা এক ধরনের নাটকীয়তা আছে, কিন্তু বাট বাস্তবতা আছে কিনা সেটা অবশ্য সরকার বুঝবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে তারা নির্বাচনে জিতবে, এই ধরনের একটা বিশ্বাসও তারা করে, সরকারও গঠন করতে চায়, এই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে। কাজেই তারা একটা ডেট তো চাইতেই পারে এবং সেই ডেটটা যদি 5 আগস্ট হয় এটার মধ্যে এক ধরনের, ওই যে বললাম, এক ধরনের নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই, অতএব ওই দিন হোক। কিন্তু বাস্তবতা সেরকম বলে কি না এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে। আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেটা অগাস্টেই সম্ভব এটা আমার কাছে একটু কঠিন মনে হয়। কারণ আমি নিজে একটা হিসাব করে দেখেছি আর কি। আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেতে। সবগুলো যদি নাও হয়, গোটা 6 তো দরকার নির্বাচন আর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং সেটা নিয়ে আপনার ওখানে এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে, সেখানে 2-3 মাস লাগবে আমি মনে করি। 3 মাস ধরেন আপনি, 3 মাস ধরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস হলো। এপ্রিল মাস যদি হয়ে যায়, এপ্রিলে পরে মে, জুন, আগস্ট, এই 3 মাসে হবে না। কারণ এর মধ্যে যদি আবার আপনার আমি নিজে যেটা চাই যে হলো আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, আমি এটা চাই। কারণ স্থানীয় সরকার নির্বাচনও এই একটা মানে অরাজনৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি। যদি ওটা হয়, আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা মনে হয় অতটা তাড়াহুড়া হয়ে যাবে। জি, ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হওয়ার 1.5 মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি। অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানো হচ্ছে, বলেছেন প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে, আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না। আপনার কি মনে হয় মাসুদ কামাল যে সরকার কেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে না এবং অর্থনীতিকে গতিশীল করতে, বা আমি যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাই বলি যে আর একটু সুদৃঢ় করার জন্য কি নির্বাচনটা জলদি হওয়া দরকার কিনা? দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাগুলো আপনি বললেন আমি এর সঙ্গে মোটামুটি একমত, মানে প্রায় সবই একমত আমি। উনি ঠিকই বলেছেন। এটা 1.5 মাস হয়ে গেল, আপনাকে শ্বেতপত্র প্রকাশ করতে বললেন, তারা খেটে খুটে করলো, আপনি এটা নিয়ে কিছু করলেন না তো। আমি না এই সরকারকে বলি আপনাকে, আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয়। দে আর নট সিরিয়াস এট অল। তারা জানেন না অথবা বোঝে না অথবা করে না যেটা তাদের করা উচিত। আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, আমি আপনাকে মাত্র 2টো উদাহরণ দিচ্ছি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন লিডার আমাদের এখানে আছেন, সরি, ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা 31 ডিসেম্বর একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা প্রকাশ করবেন। প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ, এর সঙ্গে আমরা নাই। 2 দিন পরে সিচুয়েশন বুঝতে পারলো যে কি ঝামেলা হতে পারে, বুঝে টুঝে বললো তারা ঠিক আছে আমরাই করবো, জাতীয় ঐক্যমত্যের বিরুদ্ধে করবো, মাধ্যমে করবো। ছাত্ররা মেনে নিল। তারা কেন মেনে নিল? কারণ তারা সরকারের উপর আস্থা রাখলো, ভরসা রাখলো। সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসলো। কবে বসলো? ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছিল যে 15 জানুয়ারির মধ্যে করতে হবে। তারা কবে বসলো? 16 তারিখে। কেন তারা এই 15 দিন বসলো না কেন? তাহলে তারা কি বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না?
এটা বোঝাতে চেলো, এটা তুমি বোঝাতে চাও, তাহলে তুমি সরাসরি আলাপ করো। তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না, এটা প্রয়োজন নাই কোনো, তুমি এটা বলছো না। আবার ওদের যে আলটিমেটাম সেটাকে তুমি ইগনোর করছো কেন? এই যে একটা আমি ধরলাম বৈষম্য যে ছাত্র আন্দোলন কেউ না, 10-12 জন ধরে নিচ্ছি আমি, আর একদম উইক, আমি তাও ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, ওরা পাত্তা না দেওয়ার মতো তাও ধরলাম। কিন্তু এরা তো একটা দাবি তুলেছে, এই দাবিটা যদি এতই গুরুত্বহীন হলো, তাহলে তোমরা কেন বললা যে আমরা করব? ওরাই করতো, পারলে পারতো, না পারলে না পারতো, দেখতাম মাঠে কি হয়। তুমি ওইটাকেও ভয় পাও, আবার থাপ থুপ দিলা, বিয়ে তুমি কিছু করলা না। আর যেটা সে করছে 16 তারিখে, ওটা কিছু হয়েছে? হয়েছে কিছু? হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় আপনি আসেন, কেউ কেউ আসে, কেউ কেউ আসে না। এবং যারা আসে তারা কি বলে গেল? কোনো পথ দেখাই গেল? গেল না। তাহলে কি হলো? ওরা যে দাবিটা তুললো, এই দাবিটাকে কোনো গুরুত্ব দেওয়া হলো না। কেন দিল না? মানে হলো এই সরকার, আমি যে বইয়ের কথা বলছি, তারা সিরিয়াস না, তারা কোনো বিষয়ের উপর সিরিয়াস না। এখন উনি হতে পারেন নন সিরিয়াস, এটা ওনার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কারণ ইউনুস সাহেব তো আগে ওই কিছুদিন আপনি দেখেছেন, ওই যে আপনার নিউ এজের সম্পাদকের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন। ওই ইন্টারভিউর মধ্যে উনি বেশ সুন্দর করে গুছিয়ে গেছে, বললেন যে উনি নিজেও এই জগতের লোক না, অন্য জগতের লোক, তবু আসছেন কেন, দেখি কিছু করা যায় কিনা। তারপরে বললেন আপনার উপদেষ্টারা ভালো বোধে কাজ করে না। উনি বলতেছেন তো আমারই তো অনেক ব্যর্থতা আছে, ওনাদেরকে আমি কি করে বলি? তার মানে কি উনি নিজেই বুঝেন যে ওনার অনেক ব্যর্থতা আছে। তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে, উনি নিজে কিন্তু বুঝতে পারছেন। এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন? দেখে কিছু করা যায় কিনা, মানে এক্সপেরিমেন্ট করবেন। উনি এক্সপেরিমেন্ট করেন বা ওরা ঘরে সারাদিন করেন, আমার কোনো আপত্তি নাই। দেশ ও জাতি নিয়ে তো ওনাকে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার কেউ দেয় না। দেশ ও জাতি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন কেন? উনি প্রত্যেকটা জায়গায় এই কাজটা করছেন, সিরিয়াসলি কোনো কিছু দিচ্ছেন না। এবং এই শ্বেতপত্রের ক্ষেত্রেও একই কথা বলেছেন। এবং শ্বেতপত্রের দুরবস্থা দেখা আমার কাছে মনে হচ্ছে ওই যে সংস্কার কমিশন যেগুলি করছে, ওগুলো নিয়ে উনি একই কাজ করবেন। উনি আসলে কি যে করবেন উনি নিজেও জানেন। আপনি মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে নির্বাচন এত সহজ নয়, আপনারা যত সহজ ভাবছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন। তারেক রহমান কি কর্মীদের সতর্ক করলেন? মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো ডেফিনেটলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স, নাকি তিনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? কোনটা মনে হয়? তারেক রহমান সাহেবের আমাদের চেঞ্জ দেখেছিলাম আমার বিবেচনায় আর কি। এর মাঝখানে আমার কাছে মনে হয়েছিল উনি অনেকটাই যেন আগের মতো নয়, একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন। কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক, বিএনপিকে ভালোবাসি, ধরা যাক হাইপোথেটিক্যালি। আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন, উনি কি জবাব দিবেন? উনি কেন বিদেশি? ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই। গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ যেখানে সব জায়গায় চাঁদাবাজি করতো, সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। আমার বিদেশি বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলো, এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে। শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছে। কি আসে যায়? অত এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি করো না, ওর শুনে তো তার ওর কথা শুনবো? উনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা। উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না। এরাই তো আমাদের আগামী দিনের কান্ডারি হবে। কোনো লজিক নেই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকাই নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে। এখন উনি কি বলবে? ব্যাখ্যা দেখ। আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই। উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না। এত কিছুর পরে এই বাস্তবতাতেও, বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না, তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো? এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে? তা তো থাকতে পারছে। আপনি আসেন না কেন? আমি ওনার কথা শুনি না। আগে শুনতাম খুব মন দিয়া, মাঝখানে খুব মনে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে। এই কথা আমার কি অর্থ আছে?
আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন। আপনি পরিষ্কার কথা ভাই, আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশের পালস কি বুঝতে পারেন? আপনি যদি আমার পালস বুঝতে চান, হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে। তো আপনি দূরে বসে বসে আমার পালস বুঝতেছেন? আপনি যত বড় ডাক্তারই হন না কেন, পারবেন না রে ভাই, এটা হয় না। মানে স্ট্যাথোস্কোপ যদি হয় তাহলে